আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি রিউমেটয়েড প্রবলেম নিয়ে আলোচনা করব। রিউমেটিজমের একটা গুরুত্বপূর্ণ রোগ, সেটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তো এটা নিয়ে অনেকদিন আগে একটি ভিডিও করেছিলাম। তো আজকে আলোচনাটা করব অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো যাদের প্রবলেম আছে তারা যদি ডিটেলস দেখেন, আই থিঙ্ক তাদের জন্য উপকার আসবে। সুতরাং যাদের প্রবলেম আছে তাদের তো অবশ্যই জানা উচিত, এবং সচেতন মানুষেরও জানা উচিত, কারণ এটা আমাদের যে কারো অনেক সময় হতে পারে বা ফ্যামিলি মেম্বারদের হতে পারে, তো জেনে রাখাটা ভালো। তো আমরা এখানে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সম্পর্কে জানবো, এবং এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি, ফাংশনাল মেডিসিন এবং হোমিওপ্যাথি, এই দুইটা কীভাবে ব্যবহৃত হয়, দুইটার প্রিন্সিপালটা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কী কী মেডিসিন সাধারণত আসে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো প্রথমে আসুন জেনে নেই অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসটা কী। তো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এবং এটা ডিজেনারেটিভ ডিজিজ, হ্যাঁ, অর্থাৎ এখানে ক্ষয়ও হয় বা এটার পরিবর্তন, আকৃতিগত পরিবর্তন হয়। তো এখন এইটা মেনলি আমাদের যে পিঠের যে মেরুদণ্ড আছে, তো সেখানে আঘাত করে, এবং পেলভিক রিজিয়নে যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট আছে, হ্যাঁ, কোমরের যে স্যাক্রাম এবং আইলিয়াম, ওখানে যে জয়েন্ট আছে সেখানে এটা আঘাত করে এবং ইনফ্লামেশন করে, এবং ওখানে জয়েন্টগুলোতে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে, এবং অনেক সময় এটা ফিউজ করে দেয়, একটার সাথে লেগে যায়, হ্যাঁ, বা স্টিফ হয়ে যায়। তো প্রথম দিকে এটা হালকা হালকা ব্যথা শুরু হয়, এবং এটা যত দিন যায় তত এটা শক্ত হয়ে যায়, জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, মুভমেন্টের সমস্যা হয়, এবং একটা সময় এটা ফিউজ হয়ে যায়, যে কারণে সে ভাঁজ হতে পারে না, নামাজে রুকু সেজদা করতে পারে না, কোমর প্রচণ্ড ব্যথা হয়, সে মুভ করতে পারে না, ডানে বামে মুভ করতে পারে না, এই সমস্যাগুলো হয়। এবং এক সময় পিঠের যে মেরুদণ্ডের ভার্টিব্রাগুলো আছে সেটা একসাথে সাথে একটা লেগে মানে বাঁশের মতো অ্যাপারেন্স হয়, এই জন্যে এটাকে বলা হয় ব্যাম্বো স্পাইন অ্যাপারেন্স, মানে বাঁশের মতো একটা অ্যাপারেন্স, এটা এক্সরেতে দেখা যায়। মানে একটা মেরুদণ্ডের যে ভার্টিব্রা বলি আমরা, মেরুদণ্ডের হাড়কে একটার সাথে একটা লেগে যায়, হ্যাঁ, বাঁশ যেমন একটার সাথে একটা লেগে যায়, মাঝখানে কোনো গ্যাপ থাকে না, সেভাবে একটা অবস্থা তৈরি হয়। এছাড়া আমাদের বক্ষবন্ধনী বা রিব কেস, এখানে ইনফ্লামেশন হয়, তো যে কারণে লম্বা শ্বাস নিতে সমস্যা হয় রোগীদের। এছাড়া অন্যান্য অংশ যেমন চোখে সমস্যা হয়, চোখে যেমন আইরাইটিস হয়, চোখ লাল হয়ে যায়, হার্ট ইনফ্লামেশন হতে পারে, লাংস ইনফ্লামেশন হয়, জন্য লম্বা শ্বাস নিতে পারে না, জ্বর আসে, নিউমোনিয়া হয়, কাশি হয়। এবং কিডনিতে যেটা হয় যে অ্যামাইলয়েড প্লাগ তৈরি হয়, এবং কিডনিতে যে কারণে অ্যামাইলয়েড প্লাগ হয়ে কিডনি ফেইলিওরের দিকে যায়, ডায়ালাইসিস করতে হয়। তো এই ধরনের প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি যদি ডিজিজটা রাইট টাইমে ট্রিটমেন্ট করা না হয়, তাহলে এটা আগাতে এই অবস্থায় ন্যাচারাল হিস্ট্রিতে এদিকে পরিণতিতে চলে যায়। তো এটা ইউজুয়ালি HLA-B27 যে জিনটা, সেই জিনটা এখানে রেসপন্সিবল। তবে সবার ক্ষেত্রেই এই জিন থাকলেই এটা হবে এটা না, তবে এটা মোর দেন 90% ক্ষেত্রে HLA-B27 পজিটিভ পাওয়া যায়। তো এখন আমরা দেখব যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আমরা এখানে কীভাবে করি আর কি, হ্যাঁ, হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা আসলে এখানে কী দরকার। তো হোমিওপ্যাথিক একটা এনার্জি ফর্ম অফ মেডিসিন, এটার প্রিন্সিপাল হচ্ছে হোমিও মানে সিমিলার, প্যাথি মানে প্যাথোলজি। তো এর প্রিন্সিপাল হচ্ছে যেই মেডিসিনটা একই ধরনের সিমটম তৈরি করবে, এবং সেই সিমটমটা যদি আমি বডিতে ইন্ট্রোডিউস করি, তাহলে শরীর সাধারণত অধিকতর শক্তিশালী সিমটমকে রেসপন্স করবে, এবং কম্পারেটিভলি কম সিমটমটাকে বডি ইমিউন সিস্টেমের মাধ্যমে এলিভেট করবে, হ্যাঁ। তো এইভাবে হোমিওপ্যাথির প্রিন্সিপালটা তৈরি করা হয়েছে। এটা ডক্টর হ্যানিম্যান এটা প্রায় 250 বছর আগে এটা উনি ইন্ট্রোডিউস করছেন। তো সারা ওয়ার্ল্ডে এটা জনপ্রিয়, সেকেন্ড লার্জেস্ট মেডিসিন হিসেবে এখনও WHO স্বীকৃত। তো যাই হোক, এটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা কী করে, এটা ডিজিজ প্রসেসটাকে কমায়, হ্যাঁ, মানে ব্যথাটার প্রোগ্রেসটা খারাপের দিকে যেন না যায়, পেইন কমায়, বা স্টিফনেস বা জড়তা কমাতে সাহায্য করে, এই মুভমেন্ট যেন বাড়ে, এটা করে অনেক সার্টেন এক্সটেন্ডেড মুভমেন্টটা বাড়াতে সাহায্য করে। তারপর রিডিউসিং দ্য ডিপেন্ডেন্সি অ্যান্ড কেমিক্যাল বেসড মেডিসিন, অর্থাৎ অ্যালোপ্যাথিক যে মেডিসিনগুলো, পেন কিলারগুলো বা বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্ট, স্টেরয়েড, বিভিন্ন ওষুধগুলো বা DMRD ডিজিজ মডিফাইং ড্রাগ যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তো আসলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা তো ডাক্তার নিজেরাও বলে দেন। এবং আমাদের যে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধের যদি আমরা ডিটেলস তার লিফলেটটাও পড়ি, সেটাও দেখতে পারবো যে অনেক ডিটেলস সমস্যা আছে। তো এগুলোর প্রয়োজনটা কমায় দেয়, হ্যাঁ। তো কমায় দিলে যত কম আমরা ইন্ট্রোডিউস হবে কেমিক্যাল ওষুধ, তত কম ক্ষতি হবে। তো সেই বিষয়টা হেল্প করে হোমিওপ্যাথিক ওষুধ। আর ওষুধের উপর ডিপেন্ডেন্সি, অ্যালোপ্যাথিক ওষুধের উপর ডিপেন্ডেন্সিটা অনেক গ্র্যাজুয়ালি কমিয়ে আনে। আর এটা হচ্ছে একটা ডিপলি, যেটা ইমিউন ডিসঅর্ডার, যেহেতু এটা একটা অটোইমিউন প্রবলেম, তো এই হোমিওপ্যাথিক ওষুধটা অনেক ডিপলি যে কাজ করে, এবং এই ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলো যেটা অনেক গভীর ক্রিয়াশীল, সেটা অনেক আমার মায়াজমেটিক মেডিসিন বা কনস্টিটিউশনাল মেডিসিন আমরা বলি, তো সেইভাবে যে কাজ করে তার ডিপ সিটেড প্রবলেমটাকে ইমপ্রুভ করে। আচ্ছা, তো এটার শুধু হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক এখানে কোনো বিষয় না, এখানে একটা মাল্টিপল অ্যাপ্রোচ দরকার, সাথে নিউট্রিশন, ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ, আমরা এই তিনটে অ্যাপ্লাই করি। অ্যালোপ্যাথিক ওষুধ যখন পেশেন্ট খেয়ে আসে, তো তাকে গ্র্যাজুয়ালি কোন ওষুধটা কীভাবে উইথড্র করতে হবে সেটা আমরা বলি। আর হোমিওপ্যাথিক ওষুধ সাথে সাথে ইন্ট্রোডিউস করা হয় যখন ক্লিয়ার কাট সিমটম পাওয়া যায় তখন। আর সাথে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ দেওয়া হয়, সে ফাংশনাল মেডিসিন আমি কিছুক্ষণ পরে কথা বলবো।
তো এখন হোমিওপ্যাথিক ওষুধটা কীভাবে কাজ করে একটু সংক্ষেপে বলবো যে হোমিওপ্যাথিক ওষুধ একটা ইন্ডিভিজুয়ালাইজ করা হয়, মানে নামে কোনো ওষুধ নাই। অর্থাৎ দুইজন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস পেশেন্ট আসলে দুইজনের সিমটম যদি দুই দিকে যায়, কারোর যদি সকালে বেশি ব্যথা হয় তার এক ধরনের ওষুধ আসবে, কারোর যদি বিকালে ব্যথা হয় তার এক ধরনের ওষুধ আসবে, কারোর যদি ব্যথাটা মাজায় থাকে এবং গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠে তাহলে তার একরকম ব্যথা হবে, হ্যাঁ, কারোর যদি ঘাড়ে থাকে এবং নিচের দিকে নামে তার এক ধরনের ওষুধ আসবে। মানে এক একটা সিমটম প্যাটার্ন চেঞ্জ হলে মেডিসিন চেঞ্জ হবে। সো একটা হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর এখানে বিষয় আছে। একটা হচ্ছে সিমটমকে ঠিকমতো পর্যালোচনা করতে হয়, আর ব্যথার অ্যানালাইসিস করতে হয়, তারপরে তার পাস্ট হিস্ট্রিটা কোনো ট্রমার কারণে হয়েছে কিনা, বা তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিনা, তার ইমিউনোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, তারপরে তার সাইকোলজিক্যাল ট্রমা বা স্ট্রেস এগুলো আছে কিনা, এগুলো সবগুলো কনসিডারেশনে নিয়ে একটা কনস্টিটিউশনাল মেডিসিন চয়েস করা হয়। সো হোমিওপ্যাথিক মেডিসিন একটা মানে ওভারঅল বডির উপর কাজ করে, বডির ভাইটাল ফোর্স বা ইমিউন সিস্টেম বা আমাদের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা হিলিং পাওয়ার যেটা, সেটাকে এনহ্যান্স করার মাধ্যমে হোমিওপ্যাথি কাজ করে। এছাড়া আকুপাংচার আরেকটা অল্টারনেটিভ মেডিসিন, সেটাও অনেকে ব্যবহার করেন, সেটাও ভালো। তো যাক, আমি হোমিওপ্যাথি নিয়ে কথা বললাম। তো হোমিওপ্যাথির অবজেক্টিভটা বললাম যে উদ্দেশ্যটা কি, এটা পেইন কমানো, ব্যথা কমানো, ফুলে যাওয়া কমানো, মুভমেন্টটা যেন বাড়ে, তারপরে হচ্ছে যে আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, অ্যালোপ্যাথিক ওষুধ থেকে কমায় নিয়ে আসতে পারে, কোয়ালিটি অফ লাইফ যেন বাড়ে। আচ্ছা, এখন কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের কাজ করতেছে সেটা আমরা এখানে বললাম। এটা সবচেয়ে বড় কথা, হোমিওপ্যাথিক ওষুধে একটা সুবিধা হচ্ছে যে এটা নন টক্সিক, ভেরি সেফ, এবং এটা লং টার্ম, এটার আউটকাম ভালো। সো এটা অবশ্যই একজন সচেতন মানুষের ট্রাই করা উচিত, বিকজ আমার ওষুধের কারণে যেন বিপদে না পড়ি সেটা আবার একটা খেয়াল করতে হবে। ওষুধ আমাকে পেন কিলার খাচ্ছি, পেন কমতেছে, বাট দেখতে হবে যে পেন কিলার কতদিন খেতে পারি, বা একটা পেন কিলারের সাইড ইফেক্ট কী আছে, এটা আপনি লিফলেট পড়লেই দেখতে পারবেন। তো সেটা আমি কতদিন খেতে পারি, বা পেন কিলারটা আমার বডিতে সেলুলার লেভেলে কী কী প্রবলেম তৈরি করতেছে, আমাদের প্রেশার বাড়াচ্ছে, আমাদের অন্যান্য আলসারেশন প্রবলেম করতেছে, আমাদের অন্যান্য সুগার বাড়ায় দিচ্ছে। তো এই বিষয়গুলো কনসিডারেশনে নিতে হবে। আচ্ছা, এখন ডিউরেশন, হোমিওপ্যাথিক ওষুধ কয়দিন খেতে হয় সাধারণত 4 থেকে 6 সপ্তাহ বা 1 থেকে 1.5 মাসের মধ্যে পেইনটা কমে আসে, বাট এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এক একটা পেশেন্ট কতদিন ধরে আক্রান্ত, তার ফ্যামিলি হিস্ট্রি কতটুকু পজিটিভ, তার পাস্ট হিস্ট্রি কীরকম ছিল, তার জেনেটিক সাসেপ্টিবিলিটি বা প্রিডিসপোজিশন কেমন ছিল, এইসব বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে সাধারণত ট্রিটমেন্ট 2 বছর পর্যন্ত অনেক সময় হয়। তারপরে একটা লম্বা সময় পেশেন্টের রিমিশনে চলে যায়, অর্থাৎ ডিজিজটা মানে চুপচাপ হয়ে যায় উইদাউট সাইড ইফেক্ট। তার পরবর্তীতে কোনো ট্রিগারিং ফ্যাক্টর যদি আবার আসে তাহলে হয়তো অনেক সময় আবার সারফেসে আসে, তখন আবার সেই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি কোন ওষুধ দিয়েছিল সেই ওষুধের সাথে বর্তমান ওষুধটা সিমটমগুলো ম্যাচিং করে ওষুধ দিলে আবার সেটা রিমিশনে আসে। তো রিমিশন আমি করতেছি, রিমিশন মানে হচ্ছে রোগটাকে ঘুম পাড়িয়ে রাখা উইদাউট সাইড ইফেক্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোপ্যাথিক দিয়ে আমরা রিমিশন করতে পারি, বাট উইথ সাইড ইফেক্ট। তো এটা একটা গ্রেট বেনিফিট হোমিওপ্যাথি বা অন্যান্য অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে, বিকজ এখানে এনার্জি ইন্ট্রোডিউস করা হচ্ছে, এখানে তো কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো ওষুধ ইন্ট্রোডিউস করা হচ্ছে না। ঠিক আছে, প্রিন্সিপালটা যারা জানেন তারা এটা বুঝতে পারেন। এখানে আমি শরীরে কোনো ফিজিওলজিক্যাল কেমিক্যাল ওষুধ কোনো প্রয়োগ করছি না। তো যাক, এটা কিছু ফ্যাক্টর আছে যে কমন কিছু ওষুধ আমরা ব্যবহার করি, 50 টাইপ, প্রায় 50 মানে অ্যারাউন্ড 50 রকমের ওষুধ ঘুরে ফিরে আসে। তো এর মধ্যে রাস্ট্রক্স, সিমিসিফিউগা, কার্বনিকাম, সিপিয়া, ন্যাট্রামিওর, থুজা, সালফার, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া, এই জাতীয় মেটোরিনাম, তো এরকম অনেক ওষুধে আছে। তো এই ধরনের ওষুধগুলো কম বেশি ব্যবহৃত হয়। তো বললাম যে এটা ইন্ডিভিজুয়ালাইজেশন করার পরে বলা যাবে আর কি। হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজেশন, নামে কোনো ওষুধ নাই, এই জন্য ডাক্তারদেরকে অনেক পরিশ্রম করতে হয়, রোগীদেরকেও সুন্দরভাবে সিমটমগুলো বলতে হয়, একটু সময় নিয়ে দেখতে হয় আমাদের। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। বাট আমাদের যদি ভালো রাইট সিমটমগুলো পেয়ে যাই, এটা একদম রুট থেকে খুব ভালোভাবে এটা করে, এবং আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে অনেকের একদম ভালো হয়ে গেছে। ভালো মানে দীর্ঘ সময় ভালো, এবং আর্লি এজে যদি ধরা পড়ে, যে টিন এজ বয়সে বা আর্লি 25 বছরের আগে, 30 বছরের আগে ধরা পড়ে, অনেক ক্ষেত্রে এটা একদম লং টার্ম রিমিশনে চলে যায়, সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো অ্যাডভান্স কেসে ধরা পড়লেও আমরা তাকে পেইন কমায় নিয়ে আসতে পারি, এটা একটা বিষয়। তো প্যাথোজেনেসিস কী হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে প্যাথোজেনেসিস কী হয়? এখানে আমাদের যে হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে অ্যান্থেসাইটিস হয়। অ্যান্থেসাইটিস হচ্ছে আমাদের যে টেন্ডন আছে, টেন্ডন, লিগামেন্ট, ক্যাপসুল, এবং ফাসা, যেগুলো বোনের সাথে জয়েন্ট হয়, সেগুলোতে পেইন হয়, ইনফ্লামেশন হয়। তো আমাদের ভার্টিব্রার চারিদিকে যে টেন্ডনগুলো আছে বা ফাসাগুলো আছে, সেগুলোতে ইনফ্লামেশন হয়, এবং এই ভার্টিব্রার স্পাইন বরাবর এই ব্যথাগুলো স্প্রেড করে, এবং স্যাক্রোইলেক জয়েন্টেও এটা স্প্রেড করে। তো এটা 16 থেকে 40 বছর পর্যন্ত যে কারো হতে পারে, পুরুষদের বেশি হয় ফিমেলদের তুলনায়। আর কজ এখনও মেডিকেল সায়েন্স এটাকে বের করতে পারেনি, তবে এটা একটা অটোইমিউন কন্ডিশন, এবং অটোইমিউন কন্ডিশনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং এটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, অর্থাৎ যাদের জিনগুলো HLA-B27 জিন আছে তাদের ক্ষেত্রেই এটার সম্ভাবনা বেশি, বাট এটা না থাকলে যে হবে না সেরকম না, সম্ভাবনা বেশি। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা বললাম, এজ, সেক্স যেটা বললাম, এছাড়া স্ট্রেস।
বিভিন্ন সময় যদি মানসিক প্রচণ্ড চাপে থাকে, শারীরিক বা মানসিক চাপে, তখন কিন্তু অনেক সময় ট্রিগার করে, জিনগুলো এক্সপ্রেস হয়। হ্যাঁ, ঘুমন্ত জিনগুলো জেগে ওঠে এবং তারা প্রোটিন সিনথেসিস করতে থাকে এবং এই প্রবলেমগুলো বিভিন্ন ইনফ্লামেটরি মার্কারগুলো তৈরি করতে থাকে। তো অটোইমিউনিটির মধ্যে যেটা আছে যে এটা অটোইমিউনিটির মধ্যে আমরা ফাংশনাল মেডিসিন অ্যাসপেক্টে আমরা যখন দেখি লিকি গাট আছে, পেটের স্বাস্থ্য যখন এলোমেলো হয়ে যায় বা ভালো ব্যাকটেরিয়ার থাকে না, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে আমার ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলছে, ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া ওভারগ্রোথ করতেছে বা ফাঙ্গাল ক্যান্ডিডা ওভারগ্রোথ করতেছে, তখন আমাদের যে ডিসহারমোনি বা ডিসবায়োসিস হয়, সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু এই অটোইমিউন ডিজিজ ট্রিগার করে। তো অটোইমিউন ডিজিজ ট্রিগারের অন্যতম ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের গাট, আমাদের পেটের স্বাস্থ্য, উপকারী ব্যাকটেরিয়া ঠিক রাখা, পেটের অ্যাসিড ঠিক রাখা, এনজাইম ঠিক রাখা, হ্যাঁ, হজম ঠিক রাখা, টয়লেট ঠিক রাখা, লিকি গাট প্রিভেন্ট করা, এগুলো কমনলি আসবেই। তো এটা মাথায় রাখতে হবে। তো সিমটমের মধ্যে অবশ্যই বলেছি যে পেইন থাকবে, ব্যথা থাকবে এবং আড়ষ্ট ভাব থাকবে, সকালে উঠে ব্যথা হবে, নড়াচড়া করতে পারবে না, অনেকক্ষণ শুয়ে থাকে, ঘুম থেকে উঠতে পারে না এবং বিশ্রাম নিলে ব্যথা জমে যায়। হ্যাঁ, মানে চেয়ারে বসে আছে আর উঠতে পারতেছে না, শুয়ে আছে আর উঠতে পারতেছে না, 1-2 ঘন্টা শোয়ার পরে আর উঠতে পারে না। তো এই ধরনের ব্যথাগুলো প্রচণ্ড হয় এবং সাধারণত গরম ছ্যাঁক দিলে একটু উপকার পায়, কিন্তু এটা সাময়িক। তো এই ধরনের হয় এবং গ্র্যাজুয়ালি ব্যথাগুলো বাড়তে বাড়তে রোগী একদম অচল হয়ে যায়। তো এই ধরনের সমস্যা হয়, পিঠে মেরুদণ্ড বরাবর ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যেটা এখানে সমস্যাগুলো বেশি দেখা যায়। এছাড়া যখন প্রোগ্রেস হয় তখন চোখে সমস্যা হয়, রিপসের সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়। তো এই বিষয়গুলো হতে থাকে। আচ্ছা, এখন কিছু ব্লাডের মার্কার আমরা দেখি, যেমন সিবিসি বা ইএসআর করলে এটা বেশি পাওয়া যায়, HLA-B27 আমরা করি, সেটা অনেক পজিটিভ পাওয়া যায়। এছাড়া হিমোগ্লোবিন কম থাকে, একটা ক্রনিক ডিজিজ, এনিমিয়া থাকে, সির একটি প্রোটিন বেশি পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া অ্যালকালাইন ফসফেটেস, বোন যখন ডিস্ট্রাকশন হয় অ্যালকালাইন ফসফেটেস বেশি থাকে। এছাড়া অন্য অসুখ আছে কিনা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, এই জন্য আরএ টেস্ট করা হয়। আর এসএলই বা লিউপাস আছে কিনা, এই জন্য এএনএ টেস্ট করা হয়। তো এগুলো করে আমরা অন্য ডিজিজ আছে কিনা এটা আলাদা করে ফেলি, ঠিক আছে। তো এছাড়া এক্সরে খুব ইম্পর্টেন্ট, মানে লক্ষণ থাকে ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল হিস্ট্রি বা ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে এক্সরে ইম্পর্টেন্ট। এক্সরেতে আমরা ওই ব্যাম্বোস্টিক স্পাইন দেখি, স্যাক্রোইলিয়াক জয়েন্টের ফিউশনগুলো দেখি, ঠিক আছে। লাংসে ইনভলভমেন্ট থাকলে লাংসে দেখি, সিটি স্ক্যান এখানে ইম্পর্টেন্ট, সিটি স্ক্যানও করা হয় যে বোন কোনো ইঞ্জুরি আছে কিনা। এছাড়া এমআরআই করলে অ্যাটলান্টা এক্সিয়াল জয়েন্ট যে এটা এখানে আছে, সাবলেক্সেশন আছে কিনা দেখা হয়, বা স্পাইনাল কর্ডে কোনো ট্রমা আছে কিনা সেটা দেখা হয়। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো এখন ন্যাচারালি আমাদের কিছু থেরাপির মধ্যে অনেক সময় ঠান্ডা বা গরম ছ্যাঁক দিলে উপকার পাওয়া যায়, মুভমেন্ট বা কিছু ইয়োগা, ব্যায়াম, এগুলো করলে ভালো। তো এখানে গুড এক্সারসাইজের মধ্যে সাঁতার, একটু কুসুম গরম পানিতে সাঁতার কাটতে পারলে ভালো, বাট এটা আসলে সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, কুসুম গরম পানিতে সাঁতার কাটা। হ্যাঁ, বা ওরকম সুইমিং পুল, লাক্সারিয়াস সুইমিং পুলে বা ওরকম গরম এনভায়রনমেন্টে সাঁতার কাটা আসলে সবার পক্ষে সম্ভব না। তবে আমরা ম্যাগনেসিয়াম সালফেট একটু কুসুম গরম পানিতে দিয়ে, বা ম্যাগনেসিয়াম বাথ যদি আমরা করতে পারি ম্যাক্সালফ দিয়ে, মানে বাথটাবে কুসুম গরম পানিতে ম্যাক্সালফ 1 কাপ দিয়ে ওখানে যদি আমরা 20-30 মিনিট শুয়ে থাকতে পারি, তাহলে ব্যথা অনেক কমে আসে আর কি, ঠিক আছে। এছাড়া ভালো নিউট্রিশন খাবার খেতে হবে, অ্যানিম্যাল প্রোটিনগুলো অ্যাভয়েড করতে হবে, প্রচুর ভেজিটেরিয়ান হয়ে যেতে হয় কিছুদিনের জন্য, ভেজিটেরিয়ান খেতে হয়। স্মোকিং, অ্যালকোহল যারা করে অ্যাভয়েড করতে হবে, মানে প্রচুর পরিমাণে যারা মিষ্টি জাতীয় জিনিস খায় বা প্রসেস ফুড, কার্বোহাইড্রেট, মানে রিফাইন্ড ফুড, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, রং তেল যেটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, স্ট্রেস কমাতে হবে, এই বিষয়গুলো আছে। তো এখন আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আমরা আসলে কী করতে পারি? আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে যেটা করতে পারি সেটা হচ্ছে অনেকগুলো বিষয় আমরা দেখি। আমরা হোমিওপ্যাথি কথাটা বললাম, এবার ফাংশনাল মেডিসিনটা কি? ফাংশনাল মেডিসিন হচ্ছে যে বিষয়টা রুট কজটাকে আইডেন্টিফাই করে এবং লাইফস্টাইল, ফুড সাপ্লিমেন্ট, নিউট্রিশন, এই বিষয়গুলোকে যারা টেক কেয়ার করে, যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ফাংশনাল মেডিসিন। তো ফাংশনাল মেডিসিনে সাথে সাথে দুটোই অ্যাপ্লাই করি, প্রপার হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া, সাথে ফাংশনাল মেডিসিনের মাধ্যমে তার গাটটাকে রিস্টোর করা, গাটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক আছে কিনা আমরা দেখি, তারপরে তার হজম শক্তি ঠিক আছে কিনা সেটা অ্যানালাইসিস করা হয়, তার ভিটামিন ডি লেভেলটা ঠিক রাখা হয়, ভিটামিন ডি কম থাকলে বাড়িয়ে রাখা হয়, বাড়াতে হয়। ম্যাগনেসিয়াম এখানে খুব গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট, এছাড়া টার্মারিক, হলুদ এখানে খুব ভালো সাপ্লিমেন্ট, তারপরে ওমেগা-3 ফিশ অয়েল বা কড লিভার অয়েল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে আমাদের বোরন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এছাড়া সিলিকা, এছাড়া অন্যান্য যে বোন ফর্মিং যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, তো সেগুলোর ভারসাম্য ঠিক রাখা, এছাড়া যাদের ওবেসিটি বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তা সেটা কমিয়ে আনা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো। এই ওভারঅল জিনিসগুলো টেক কেয়ার করার মাধ্যমে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ট্রিটমেন্ট করা হয় এবং এটা পেশেন্টরা বেনিফিটগুলো তারা পেতে থাকে। তো সুতরাং যাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত আছেন তারা আসলে হতাশ হওয়ার কিছু নাই। এই যে একটা ন্যাচারাল এবং সেফ এবং একটা মানে সুন্দর একটা সিস্টেম, তো এই সিস্টেমের আপনার ট্রিটমেন্ট গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন এবং উইদাউট সাইড ইফেক্ট আপনারা বেটার লাইফের দিকে যেতে থাকবেন আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।